হ্যালো এভরিওয়ান, ইংলিশ পয়েন্টের সকল শিক্ষার্থী এবং সকল ভিউয়ার্সদের জানাচ্ছি ইংলিশ পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ সম্পূর্ণ একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সুইট রয়, ফাউন্ডার অফ ইংলিশ পয়েন্ট। আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 1 এবং লেসন 1-এর মিস্টার মতি গল্পটি। মিস্টার মতি গল্পটি লিখেছেন বাংলাদেশি বিখ্যাত লেখক রাহাত আবির। রাহাত আবির সম্পর্কে আমরা গল্পটি বলার আগেই একটু জেনে নিব। রাহাত আবির হচ্ছেন বাংলাদেশি একজন বিখ্যাত ইংরেজি লেখক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অধ্যয়ন করেছেন এবং তিনি বোস্টন ইউনিভার্সিটি থেকে সাহিত্যে MFA ডিগ্রি লাভ করেছেন এবং তার বিখ্যাত কিছু শর্ট স্টোরি এবং তার বিখ্যাত উপন্যাস বেঙ্গল হাউন্ড রিসেন্টলি প্রকাশিত হয়েছে এবং তার বেঙ্গল হাউন্ড উপন্যাসটি দেশে এবং বিদেশে খুবই সমাদৃত হয়েছে। লেখক রাহাত আবিরের ছোট গল্পগুলো বিশেষ করে আমাদের মনে দাগ কেটে যায়। সেরকম একটা ছোট গল্প মিস্টার মতি এই নতুন সিলেবাসে নবম এবং দশম শ্রেণীতে যোগ করা হয়েছে। আজ আমরা মিস্টার মতি গল্পটা নিয়েই আমাদের ক্লাসটি সাজিয়েছি। আমরা প্রথমে মিস্টার মতি গল্পের ক্যারেক্টারগুলো দেখে নিব, তারপর আমরা মিস্টার মতি গল্পের সামারাইজেশন করব। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন। আমরা মিস্টার মতি গল্পের ক্যারেক্টারগুলো এবং সামারিগুলো নিয়ে আজকে আলোচনা করব। রাহাত আবিরের মিস্টার মতি গল্পটি আসলে একটা বিখ্যাত শর্ট স্টোরি এবং আমরা এই শর্ট স্টোরির প্রতিটি পরতে পরতে দেখব আমাদের পশু পাখি এবং প্রাণীর প্রতি মানুষের যে টান, মানুষের যে ভালোবাসা এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমি আমরা এই রাহাত আবিরের মিস্টার মতি গল্পে দেখতে পাব। ফার্স্টে আমরা এই মিস্টার মতি গল্পের ক্যারেক্টারগুলো একটু দেখে নিব। ফার্স্টে আমরা দেখব আমিন। A freedom fighter. A freedom fighter. Number 2, Shonavan. Mother of Mr. Amin. Moti. Protagonist. A lovely cockerel of Moti and Shonavan. আরও একটি ক্যারেক্টার আমরা দেখতে পাই,
ইয়াং ওয়াইফ অফ চৌকিদার। মিস্টার মতি গল্পটিতে আমরা মূলত এই চারটি ক্যারেক্টার বিশেষভাবে দেখতে পাই। প্রথম হচ্ছে আমিন, একজন ফ্রিডম ফাইটার। মিস্টার আমিনের বয়স মাত্র 17 এবং সে একজন ফ্রিডম ফাইটার। মাত্র, লেখক এখানে বলেছে মাত্র শৈশব পেরিয়ে যৌবনে পদার্পণ করা এই আমিন কিন্তু একজন ফ্রিডম ফাইটার। শৈশব মাত্র কাটিয়েছে এবং তার বয়স লেখক এখানে দেখিয়েছে 17 বছর। দেন আমরা দেখি সোনাভান। সোনাভান হচ্ছে আমিনের মা। এবং তারপর দেখি মতি, যে এই গল্পের মেইন ক্যারেক্টার প্লে করে। অর্থাৎ আমিন এবং সোনাভান তাদের যে সবচেয়ে আদরের মোরগ, অনেক পোষা প্রাণী ছিল তাদের বাসায়, পশু পাখি প্রাণী ছিল, তার মধ্যে ছোট্ট যে পোষা মোরগটা ছিল সেই মোরগটাই হচ্ছে এই মতি। তো আমরা মূলত এই চারটা ক্যারেক্টারই কিন্তু আমাদের স্টোরিতে আমরা দেখতে পাই। তো আমরা এই চারটা ক্যারেক্টারের বাইরেও আমরা আরও কিছু ক্যারেক্টার দেখতে পাই যেগুলো নন মেজর ক্যারেক্টার। মেইন ক্যারেক্টার বলতে আমরা এই চারটা ক্যারেক্টারকে দেখতে পাই। তো এই ছিল আমাদের মিস্টার মতি গল্পের ক্যারেক্টার। আমরা এখন মিস্টার মতি গল্পের সামারিটা একটু দেখব। মিস্টার মতি গল্পের প্লটটা আমরা দেখব কি হয় এই মিস্টার মতি গল্পে। 1971 সাল, চারিদিকে যুদ্ধের দামামা। শত্রু সেনারা বাংলাদেশকে কবজা করে নিয়েছে, চারদিক থেকে ঘিরে ফেলেছে। হাজারো দিক থেকে মানুষ দেশমাতৃকাকে মুক্ত করার জন্য চারদিক থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। দেশে তখন উত্তাল পরিস্থিতি। ঠিক সেই মুহূর্তে রাহাত আবির তার এই গল্পটির পটভূমিটা বেছে নিয়েছে। দেখতে পাই আমরা নদীর ধারে ছোট্ট একটা গ্রামে পিতৃহারা ছেলে আমিন এবং তার মা সোনাভান বসবাস করে। তাদের আপন বলতে দুনিয়ায় তেমন কেউই নেই, শুধুমাত্র তারা বাসায় কিছু পশু পাখি মুরগি পালন করে। মা এবং ছেলের এভাবে দিব্যি কেটে যাচ্ছিল। কিন্তু বিপত্তি বাধে একদিন, যখন আমিন রাতের খাওয়া শেষে বলে, মা আমি যুদ্ধে যেতে চাই। এই কথা শুনে সোনাভানের মনে অনেক বড় ভয় কাজ করে। কিন্তু সোনাভান জানতো যে তার ছেলে আমিন তার বাবার মতোই একগুঁয়ে হয়েছে এবং সে যা ডিসিশন নেয়, সে যা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত থেকে সে কখনোই সরে আসে না। এই যে আমিনের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে তার মায়ের হৃদয়, মাতৃহৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেল। সেই রাতে সোনাভান কিন্তু ঘুমাতে পারল না, সারা রাত ধরে কান্না করল। পরদিন সকালে যখন সোনাভান ঘুম থেকে উঠল, তখন তার ছোট্ট ছোট্ট যে মোরগ ছানা, হাঁস ছানা, তাদেরকে ঘর থেকে বের করতে গেল এবং বের করার সময় সে কিন্তু অনেক সময় নিয়ে খাবারগুলো তৈরি করলো হাঁসগুলোকে যে খেতে দেবে। ঠিক সেই সময় মতি ঘুম থেকে উঠে এসে তার আদরের যে মোরগ ছানাটি ছিল মতি, তাকে সুন্দর করে আদর করছিল এবং তার মায়ের দিকে তাকিয়ে আমিন দেখল তার মায়ের দু চোখ ফোলা, অর্থাৎ সারা রাত মা কান্না করেছে মতির যুদ্ধে যাওয়ার খবর শুনে। সোনাভান হাঁসগুলোকে খাওয়ানোর জন্য পুকুরের দিকে চলে গেল এবং একটু পরেই হাটের দিন। এই মতিকে যখন আমিন আদর করছিল, তখন কিন্তু তার মা এসে বলল যে হাটে যাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। সব কাজ ফেলে আমিন হাটে যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং তার মা নিত্য প্রয়োজনীয় যে সবজি, সেই সবজিগুলো তাকে দিয়ে দিল, যাতে বিক্রি করে মা এবং ছেলের সংসারটা কিছুটা হলেও তারা চালাতে পারে। যখন আমিন নদীর পাড় দিয়ে যাচ্ছিল মাঠের মধ্য দিয়ে, তখন মা খেয়াল করলো যে মতি আর সেই ছোট্টটি নেই।
আমিন আর সেই ছোটটা নেই। আমিন এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন যুদ্ধে যেতে চায়। মা যত দূর পর্যন্ত দেখা যায় মা আমিনের দিকে তাকিয়ে থাকলো এবং আমিন বাসায় আসলো, যথারীতি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। ও ঘর থেকে সোনাভান আস্তে আস্তে হারিকেনের আলো জ্বেলে মতির দিকে দেখল, অর্থাৎ আমিনের দিকে দেখল এবং আমিনের দিকে দেখে মা ভাবতে লাগলো যে তার ছোট্ট একটা ছেলে, আসলে কত ছোট একটা ছেলে আস্তে আস্তে বড় হয়ে গেল এবং সে নাকি এখন যুদ্ধে যেতে চায়। এই কথা মনে পড়তেই সোনাভানের দু চোখ বেয়ে কিন্তু অশ্রু জড়িয়ে পড়ল। সামনের শুক্রবার দিন নির্ধারণ হয়েছে, আমিন যুদ্ধে চলে যাবে। সোনাভান তার যত রকমের সুন্দর সুন্দর খাবার ছিল, আমিনের প্রিয় প্রিয় খাবার ছিল, সব কিছু রান্না করে তার জন্য রাখলো, যাতে ছেলেটা অন্তত এই 2 দিন তার সাথে থাকতে পারে। যথারীতি শুক্রবার চলে আসলো এবং আমিন যুদ্ধে চলে গেল এবং যাবার সময় বলে গেল, মা তুমি আমার এই যে পোষা মোরগ যে মতি, একে তুমি একটু দেখে রেখো, কারণ ও একদিন খুব বড় যোদ্ধা মোরগ হবে। এই মতি যে ক্যারেক্টার, অর্থাৎ মোরগ যে ক্যারেক্টার, একে ছোটবেলা থেকেই আমিন খুব ভালোবাসতো এবং সবসময় তার সাথে সাথে রাখত। এই কথা বলে আমিন যুদ্ধে চলে গেল। সোনাভান এখন তার কাছে বাড়ি একেবারেই ফাঁকা ফাঁকা মনে হলো, চারিদিকে মনে হলো যেন হাহাকার, বাড়িতে মনে হলো শুধুই শূন্যতা। তার একমাত্র ছেলে যুদ্ধে চলে গেছে। দিন গড়িয়ে রাত যায়, রাত গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, আমিনের আর কোনো খবর থাকলো না, কারণ আমিন তো গেছে যুদ্ধ করতে। এভাবেই চলতে থাকলো। গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর শরৎ চলতে থাকলো। প্রকৃতিতে ঋতু পরিবর্তন হতে থাকলো। আস্তে আস্তে ছোট্ট মতি, ছোট্ট যে মোরগ, সেই মোরগটাও আস্তে আস্তে বড় হতে থাকলো। এই মোরগের চেহারা কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে থাকলো, তার চেহারাটাও খুব সুন্দর হতে লাগলো। লেখক এখানে বর্ণনা করেছেন মতির গলার যে পালকগুলো আস্তে আস্তে কমলা বর্ণ ধারণ করলো, তার বুকের যে পালকগুলো সেটি নীল রং এবং ধূসর রং ধারণ করলো এবং তার যে মাথার ঝুঁটি সেটি লাল রং ধারণ করলো এবং দেখতে মতি কিছুদিনের মধ্যেই অন্যান্য সকল মোরগের চেয়ে অনেক সুন্দর দেখতে লাগলো। এবং এই সোনাভান মোরগ মতিকে খুবই আদর করত। যখনই সে যেখানে যেত সবসময় সাথে সাথে কিন্তু এই মতিকে সে সাথে করে নিয়ে যেত এবং তাকে যখন পড়শিরা জিজ্ঞাসা করত, আচ্ছা তোমার মোরগ এত সুন্দর হয় কিভাবে, তখন সোনাভান তাদেরকে জবাব দিত, ওরা তো আসলে আমার সন্তানের মতো। অর্থাৎ মাতৃস্নেহে সোনাভান তার যে পশু পাখি এবং মোরগ এদেরকে কিন্তু পালন করেছে। আস্তে আস্তে দিন গড়াতে লাগলো, মতি আরও আস্তে আস্তে বড় হতে লাগলো। দিন যত গড়াতে লাগলো, সোনাভানের আমিনের কথা আরও বেশি বেশি মনে পড়ল। প্রকৃতিতে বর্ষা আসলো। সোনাভানের ছোট্ট যে চালা, ছনের চালা, সেটি বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়তে লাগলো। সোনাভানের শুধুই মনে হতে লাগলো তার ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে, না জানি কত কষ্ট করছে। ছেলের শূন্যতায় মায়ের মাতৃ হৃদয়ে প্রতি মুহূর্তে কিন্তু শূন্যতা অনুভব হতে লাগলো। এমনই সময়ে শোনা গেল চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে, গ্রামে গ্রামে শত্রু সেনারা আক্রমণ করছে। সেটি সোনাভানের গ্রামের দিকেও আস্তে আস্তে এই আক্রমণ চলে আসলো। সবাই আস্তে আস্তে পালাতে লাগলো, কিন্তু সোনাভান কোথাও গেল না, কারণ তার সন্তান তো যুদ্ধে গেছে, তাকে সেখানে থাকতে হবে। সে প্রতিটি মুহূর্তে সে আমিনের প্রতীক্ষা করে এবং আমিনের দেখতে দেখতে আমিনের 18তম জন্মদিন চলে আসলো, কিন্তু আমিন তখনও আসলো না। আমিন তখনও না আসার কারণে সোনাভান কিন্তু তার একমাত্র ছেলের জন্মদিন পালন করা বন্ধ রাখলো না। সে খুবই মমতা দিয়ে
তার যে আরও মোরগ ছিল সেগুলো রান্না করে পাড়া প্রতিবেশীদেরকে কিন্তু খুবই পরম যত্নে খাওয়ালো এবং মনে মনে বিশ্বাস করতে লাগলো যে যুদ্ধ একদিন শেষ হবে এবং আমিন ফিরে আসবে। দেখতে দেখতে যুদ্ধ কিন্তু শেষ হয়ে গেল। আস্তে আস্তে বাংলাদেশ শত্রুমুক্ত হলো এবং স্বাধীন বাংলাদেশের কিন্তু জন্ম হলো। এই সংবাদ শুনে সোনাভান শুধুই ভাবলো আমার ছেলে মতি কখন যেন ফিরে আসে, কখন যেন ফিরে আসে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মতি আমিন আর ফিরে আসে না। কিন্তু মায়ের মন তো আর মানে না, মা সবসময় এই আমিনের অপেক্ষাই করতে লাগলো। গল্পের এই পয়েন্টে এসে একটা টার্নিং পয়েন্ট ঘটে এবং এই মতির যে ক্যারেক্টারটা অর্থাৎ মোরগ ক্যারেক্টারটা এখানে একটা স্পেশাল ম্যাটাফর হয়ে ওঠে এবং স্পেশাল ব্যাপার হয়ে ওঠে। আমরা দেখতে পাই যে মোরগ মতি সে আস্তে আস্তে আরও সুন্দর হয়ে উঠেছে, আরও শক্তিশালী হয়ে উঠেছে। পাড়াপড়শিরা তার নামে শুধু বিচার দিচ্ছে যে মতি খুবই দুষ্টু একটা মোরগ হয়ে গিয়েছে, সে অন্যান্য মোরগদের খাবার খেয়ে নিচ্ছে, অন্যান্য মোরগদেরকে ধরে সে আঘাত করছে, হ্যাঁ, এবং সে পালের গোদা হয়ে গেছে, পালের মানে নায়ক হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো পাড়াপড়শিরা এসে সোনাভানের কাছে অনেক বিচার দিয়ে যায়। দেখতে দেখতে মতির অনেক শত্রুও হয়ে গেল। তো মতিকে একজন চৌকিদারের বউ, যে আসলে যাকে আমরা দেখতে পাই এই ক্যারেক্টারগুলোর মধ্যে, সে কিন্তু একজন শাসিয়ে গেল যে তোমার মোরগ সামলে রাখো, কারণ তোমার মোরগ কিন্তু আমাদের অনেক ক্ষতি করছে। সোনাভানের এই কথা শুনে হৃদয় ভেঙে গেল। সে বলল যে ও এই যে চৌকিদারের বউ, সে কিন্তু আরও হুমকিও দিয়ে গেল যে যদি তোমার মোরগ সামলে না রাখো তাহলে কিন্তু তোমার মোরগের খবরই আছে। হ্যাঁ, এই কথা শুনে সোনাভান বলতে লাগলো যে মতি হচ্ছে আমার সন্তানের মতো, যদি তার কিছু হয় তাহলেও সে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। তারপর পরের দিন সোনাভানের মতির উপর খুব রাগ হলো যে মতি শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। এই কারণে সোনাভান কী করলো, মতিকে আটকে রাখলো। আটকে রেখে একটা দিন মতিকে সে ঘরের মধ্যে আটকে রাখলো। তো সেই দিন সন্ধ্যায় দেখলো মতির মন খুব খারাপ, অর্থাৎ সারাদিন আটকে রাখার ফলে মতির মনটা খুব খারাপ হয়েছে। এটা দেখে সোনাভানের মনও খারাপ হয়ে গেল। আসলে সন্তান সম যে পশু বা প্রাণী বা পাখি, তাকে সে আটকে রেখেছে সারা দিন ধরে, এটার জন্য কিন্তু সোনাভানেরও মন অনেক খারাপ হলো। পরদিন সকালে যথারীতি মতিকে ছেড়ে দেওয়া হলো এবং চারিদিকে সেদিন একটা বিমর্ষের দিন। চারিদিকে কাক ডাকছে, কা কা করে সমস্বরে। সোনাভান গিয়েছিল নদীর কূলে পানি আনতে। কাক ডাকার চারিদিকে কাক ডাকার শব্দ শুনে সোনাভানের মনে হলো আজ কি জানি অঘটন ঘটে যায়, কি জানি অঘটন ঘটে যায়। এমনিতেই তার প্রিয় পুত্র, প্রিয় সন্তান আমিন যুদ্ধ করতে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। তার উপর আজকে কাক ডাকার শব্দ শুনে সোনাভানের হৃদয়ে যেন অন্যরকম একটা দুঃখ মনের মধ্যে চলে আসলো। সোনাভান দ্রুতগতিতে নদী থেকে চলে আসলো এবং দুপুরের খাবারের জন্য সে তার পোষা মোরগগুলোকে ডাকতে লাগলো। যখন সে এই মতিকে ডাকলো, মতি কিন্তু অনেক দূর থেকেও তার ডাক শুনে চলে আসতো। কিন্তু আজ অনেকবার মতি মতি করার পরেও কিন্তু মতি খেতে আসলো না। সোনাভানের হৃদয়ে কিন্তু একটা ভয় দোলা দিয়ে গেল যে না জানি মতির কোনো কিছু হয়ে গেল কিনা। সে মতিকে খুঁজতে বাইরের যে পাড়ার বাড়িতে সেখানে গেল এবং যা দেখতে পেল খুবই ভয়াবহ একটা দৃশ্য দেখতে পেল বাগানের মধ্যে এই চৌকিদারের বাড়ির সামনে মতি অসাড় হয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখল যে মতির পায়ের অংশটায় ছিলে রক্ত জমে পায়ের অবস্থা মানে পাটা ভেঙে গিয়েছে, এরকম একটি অবস্থা। তো তখন সোনাভান খুবই দুঃখ লাগলো তার মনের মধ্যে এবং সে কান্না করতে করতে মতিকে বুকে নিয়ে তার বাসায় চলে আসলো
এবং তারপর মতিকে সুস্থ করার জন্য কিন্তু অনেক চেষ্টা করলো। তার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিল, নরম তুলা দিয়ে, সুতির তুলা দিয়ে তার রক্তটা মুছে দেওয়ার চেষ্টা করলো এবং পরম যত্নে সে তার পাশে ঝুড়ির মধ্যে মতিকে শুইয়ে রাখল। কিন্তু দিন যায়, রাত যায়, সময় গড়ায়, মতির শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়। মতি এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে। পরের দিন মতি শুধুমাত্র একটু পানি খেল। যথারীতি সন্ধ্যা হলো। সন্ধ্যার পর সোনাভান তার শোবার ঘরের পাশে ঝুড়িতে মতিকে রেখে ঘুমাতে গেল। পরদিন সকালে ঠিকই সকাল হলো, কিন্তু মতির ডাকে আর সকাল হলো না। সোনাভান ঘুম থেকে জেগে উঠে দেখল তার সেই লাল ঝুঁটি কালো হয়ে আছে। মতি ডান পাশে তার মাথাটা এলিয়ে দিয়ে চিরদিনের জন্য সে ঘুমিয়ে গেছে। এটা দেখে সোনাভানের হৃদয় বিদীর্ণ হয়ে গেল এবং আমরা দেখতে পাই যে পুত্র শোকে এবং তার পুত্র সম যে পশু পাখি মোরগ, তার শোকে সোনাভান আস্তে আস্তে আমরা দেখতে পাই এখানে লেখক দেখিয়েছেন যে পুত্র শোকে এবং এই পাখির শোকে সোনাভানেরও একসময় মৃত্যু হয়ে যায়। আসলে মানব জীবনের প্রতিটি ক্রোমোজোমে মিশে আছে পশু পাখি প্রাণীর জন্য অপার মমতা, অনাবিল ভালোবাসা এবং গভীর আবেগ। আমরা দেখেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মহেশ গল্পে কিভাবে প্রাণীর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। আমরা দেখেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাই গল্পে এবং তার অতিথি গল্পে কিভাবে প্রাণীর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। আসলে পোষা প্রাণী এবং পোষা পাখির প্রতি কিন্তু মানুষের ভালোবাসা সবসময় থাকে। মানুষ সন্তান স্নেহে কিন্তু পোষা প্রাণীগুলোকে এবং পোষা পাখিগুলোকে মানুষ করে। যখন তাদের কোনো অঘটন ঘটে যায় বা তাদের সাথে খারাপ কিছু ঘটে, তখন কিন্তু মানুষের হৃদয় বিদীর্ণ হয়ে যায় এবং মনটাও কিন্তু ভেঙে যায়। এইভাবেই লেখক রাহাত আবির সে কিন্তু মিস্টার মতি গল্পটাকে একটা খুব সুন্দর রূপদান করেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা আগামী কোনো দিন আবার নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনাদের শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি।